বাবা, আপনি আজকে এত সন্ধ্যা করে বাজার থেকে ফিরলেন, কিন্তু আপনার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলিস না বিক্রম, আমাদের এই পুরনো দোকানটা বোধহয় আর বেশি দিন চালানো সম্ভব হবে না। এ কি কথা বলছো বাবা? এত বছর ধরে যে ব্যবসা আমরা করছি, সেটা হুট করে বন্ধ করবার কথা ভাবছো কেন? দোকানে এখন আর নতুন কোনো ক্রেতা আসছে না বিক্রম। কেউ আমাদের তৈরি খাবার কিনতেও চাইছে না। প্রতিদিন এভাবে লোকসান হতে থাকলে তো আমাদের জমানো পুঁজিটুকু একেবারে পুরোপুরি শেষ হয়ে যাবে বাবা। চিন্তার কথা। হ্যাঁ, প্রতিদিন দোকান খোলা রাখতেই এখন বাড়তি খরচ হয়ে যাচ্ছে, অথচ বিক্রির খাতা পুরো শূন্য থাকছে আর কি। বাবা, আপনি নিজের মনে আর কষ্ট রাখবেন না। আজকে রাতটুকু যাক, আগামীকাল থেকে আমরা অন্য কোনো নতুন ব্যবসা করব। এই দুর্যোগের বাজারে অন্য কি ব্যবসা বা নতুন করে করা যাবে, তা ভেবে আমি কিছুই পাচ্ছি না। সকালের দিকে আমরা দুজনে মিলে বাজারে গিয়ে চারিদিকের অবস্থা দেখে একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই নিতে পারবো বাবা। বিক্রম, আমরা কত আশা নিয়ে আজকে বাজারের এক কোণে এই চটপটির নতুন দোকানটা খুলে বসলাম বাবা। হ্যাঁ বাবা, কিন্তু এই বৃষ্টির তোড়ে পথে কোনো মানুষই তো আজকে বাড়ি থেকে বের হচ্ছে না। পুরনো বড় বড় দোকানগুলোর ভিড় দেখে দেখ, অথচ আমাদের এই নতুন চটপটির পাত্র পুরোপুরি ভর্তি পড়ে আছে। এই কাদা জলের দিনে নতুন দোকানে কেউ বিশ্বাস করে আসতেই চাইছে না বাবা। লোকসান আমাদের পিছু ছাড়ছে না। এভাবে চললে এই নতুন ব্যবসার দরকারি জিনিসপত্রের চড়া দাম আমরা কিভাবে শোধ করব বিক্রম? বাবা, এই চটপটির ব্যবসাও বোধহয় আমাদের পক্ষে আর চালানো সম্ভব হবে না। কালকে থেকে দোকান বন্ধ রাখতে হবে। হ্যাঁ বাবা, লোকসানের বোঝার না বাড়িয়ে আগামীকাল থেকে এই দোকান পুরোপুরি বন্ধ করে দেওয়াই ভালো হবে। আমাদের এই জরা জীর্ণ কপালটাই খারাপ বাবা। কোনো ভালো কাজে আমরা এক ফোঁটাও সফলতা পাচ্ছি না। তুই মন খারাপ করিস না বাবা, এই দুর্যোগ কেটে গেলে কোনো একটা ভালো নতুন ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। ওগো, তোমরা দুজনে আজ বাজার থেকে অমন মলিন মুখে খালি হাতে ফিরলে কেন? আর বলো না সরোজিনী, নতুন চটপটির দোকানটাও আজকে লোকসানের কারণে একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে হলো। একই কথা শুনছি। তবে আমাদের এই নতুন ওই পুরনো সব ব্যবসাটা কি এখন লাটে উঠল? হ্যাঁ মা, বানের নোংরা জলের কারণে বাজারে লোক একদম আসছে না। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আমার আদরের মেয়ে কবিতা তো শহরে একা একা পড়াশোনা করছে। ওকে এখন কি করে টাকা পাঠাবো? হ্যাঁ সরোজিনী, প্রতি মাসের এই নির্দিষ্ট সময়ই তো কবিতার পড়াশোনার খরচের ভালো টাকা আমাদের পাঠাতে হয়। বাবা, আমাদের ক্যাশ বাক্সে তো এখন একটার নতুন টাকাও অবশিষ্ট নেই। কবিতার খরচের টাকা কিভাবে দেব? শহরেও একা একা না খেয়ে থাকবে কানাই। আমার বুকটা কেঁপে উঠছে। মা, আমি আর কয়েকটা দিন গ্রামে অন্য কোনো উপায়ে টাকা জোগাড় করবার ভালো চেষ্টা করে দেখি। যদি কোনোভাবেই নতুন টাকা জোগাড় না হয়, তবে কবিতাকে শহর থেকে জলদি এই গ্রামে ফিরিয়ে আনতে হবে। ওরে কবিতা, তুই এই বর্ষার দিনে হুট করে শহর থেকে একলা একলা বাড়ি ফিরলি কেন? মা, তোমরা অনেক দিন ধরে শহরে আমার পড়ার খরচটাও বন্ধ করে দিলে, পাঠাতে পারছো না, তাই চলে এলাম। আমাদের ঘরের সব ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেছে। তোকে টাকা পাঠানোর উপায় ছিল না। ওরে কবিতা, তুই এসেছিস মা। আমাদের এই জরাজীর্ণ সংসারের বড় দুর্দশার কথা তোকে আর কি বলবো। বাবা, তুমি নিজের চোখে অমন করে এক ফোঁটাও জল এনো না। আমি তো সব খবর পেয়ে ফিরে এলাম। তোকে শহরে ভালো করে পড়াশুনোটুকুও করাতে পারলাম না মা, আমার কষ্ট হচ্ছে। বাবা, তোমরা আর একটু চিন্তা করো না। আমি যখন ফিরে এসেছি তখন নতুন একটা ভালো উপায় নিশ্চয়ই বের করব। তুই হাত মুখ ধুয়ে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। আজ অনেক দিন পর তোকে দেখে বুকটা জুড়োলো। হ্যাঁ মা, আমি ঘরে যাচ্ছি। আর রাতে আমরা সবাই একসাথে বসে নতুন ব্যবসার দরকারি কথা আলোচনা করব। দাদা, আমরা এতদিন ধরে দোকানে যে সাধারণ সবজির পকোড়া বিক্রি করেছি, তা কিন্তু এখন মানুষের আর পছন্দ হচ্ছে না। কেন কবিতা? গ্রামের সাধারণ মানুষ তো এই সস্তা সবজির পকোড়ার আগ্রহ নিয়ে এতদিন খেত। এখন মানুষের পছন্দ বদলে গেছে দাদা। 2 বা 5 টাকার একঘেয়ে খাবার খেয়ে কেউ ভালো লাগে না।
কিন্তু ওরে কবিতা, আমাদের এই গরিব গায়ে নতুন আর ভালো খাবার বানাতে গেলে তো অনেক বেশি খরচ হবে। বাবা, আমরা এবার দোকানে ভালো চিকেন পকোড়া বানাবো। শহরের মানুষ এই চিকেন পকোড়া খুব পছন্দ করে। এই কি বলিস মা, এই বর্ষার দিনে মুরগির মাংসের চড়া দাম বাজারে বেশি, লোকসান বেশি, লোকসান হলে আমরা একেবারে শেষ হয়ে যাব। হ্যাঁ কবিতা, মুরগির মাংসের এত বড় খরচ আমরা কিভাবে মেটাবো? আমাদের হাতে তো কোনো বাড়তি পুঁজি নেই। তোমরা আমার ওপর একটুখানি ভরসা করো। বাজারে মুরগি কেনার দরকারি ভালো ব্যবস্থা তোমরা শুধু করে দাও। তুই যখন এত বড় সাহসের কথা বলছিস কবিতা, তবে আমি কালকে সকালেই খামার থেকে ভালো মুরগি নিয়ে আসব। তবে তাই হোক মা, তোর এই নতুন বুদ্ধির জোরেই আমরা কালকে বাজারে চিকেন পকোড়ার ভালো তোড়জোড় শুরু করি। ওরে কবিতা, দেখ দুপুরে রোদ উঠে গেল, অথচ আমাদের দোকানে একটাও নতুন ক্রেতা পা রাখলো না। বাবা, তোমরা অমন করে জলদি অধৈর্য হয়ে পড়ো না। নতুন ব্যবসা শুরু করলে প্রথম প্রথম একটু একটু হয় ওরকম। মুরগির চড়া দামের কারণে আমাদের আজকে অনেকগুলো টাকা এমনিতেই চলে গেছে কবিতা। এই খাবার কেউ না কিনলে তো সব নষ্ট হয়ে যাবে। আমি তোকে আগেই বলেছিলাম মা, এই চিকেন পকোড়ার চড়া দাম দিয়ে গ্রামের সাধারণ মানুষ কেন কিনে খাবে? বাবা, আমরা তো মাত্র শুরু করেছি। শহরের এই নতুন স্বাদের খাবারটার কথা গ্রামের মানুষ জলদি বুঝতে পারবে। দোকানের পাত্রে রাখা সব কাঁচা মাংস তো গরমে নষ্ট হতে চলেছে কবিতা, আমাদের লোকসান হয়ে গেল। তুই এই যে দেখ এবার পুরোপুরি ছেড়ে দে মা, আমাদের কপালে মনে হয় কোনো ভালো ব্যবসায় আর অবশিষ্ট নেই। বাবা, প্রথম দিনই এইভাবে মন খারাপ করলে চলবে না। তোমরা একটু ধৈর্য ধরো, দেখবে আমাদের ভালো বিক্রি হবেই। আজকে আর দোকানে বসে থেকে কোনো লাভ হবে না কবিতা, চলো আমরা সব খাবার নিয়ে জলদি বাড়ির দিকে রওনা দিই। যদি এই দুদিনের মধ্যেও আমাদের এই চিকেন পকোড়া ভালো বিক্রি না হয়, তবে তোমরা যা বলবে আমি মেনে নেব। তোর এই জেদের কাছে আমাদের আর কিচ্ছু বলবার নেই কবিতা, তবে আর মাত্র 2 দিনই আমরা তোকে এই সুযোগ দিতে পারি। তুই যখন এত বড় আবদার করছিস মা, তবে আর মাত্র 2 দিনই আমরা এই চড়া দামের মুরগির মাংসের জোগাড় করে দিচ্ছি। ওরে মা, হ্যাঁ তোমাদের এই নতুন দোকানে অমন কিসের পকোড়া কাঠের উনুনের উপর সুন্দর ভাজছ? কাকা, এগুলো হলো মুরগির মাংস দিয়ে তৈরি চিকেন পকোড়া। শহরেই খাবার চলে। হ্যাঁ, তাই নতুন স্বাদের 1 পিস চিকেন পকোড়া খেতে আমাদের মতো সাধারণ মানুষের কত টাকা দিতে হবে মা? কাকা, 1 পিস গরম চিকেন পকোড়ার দাম মাত্র 20 টাকা। বড় শহরে এর দাম বেশি হলেও এখানে সস্তায় পাবেন। দাম তো সস্তা মা, তবে আমাকে জলদি 1 পিস ভালো করে ভেজে প্লেটে দাও, আমি খেয়ে দেখি কেমন লাগে। ওরে বাহ, এই চিকেন পকোড়ার স্বাদ তো মা আমি এমন নতুন স্বাদের খাবার আগে কখনো খাইনি। কাকা, আপনি যখন ভালো বলছেন, তবে পাড়ার অন্য প্রতিবেশীদেরও আমাদের এই খাবার ভালো লাগবে, আর সবাইকে জলদি জানাবেন। ওরে কানাই, তুই নিজের চোখে চেয়ে দেখ, আমার আদরের মেয়ে কবিতা কত সুন্দর বুদ্ধি করে আমাদের বিপদ থেকে বাঁচালো। হ্যাঁ সরোজিনী, আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়েটা শহরে পড়াশুনো করে এত ব্যবসায়িক বুদ্ধি মাথায় নিয়ে ফিরবে। কিন্তু কবিতা, আমরা যদি প্রতিদিন শুধুমাত্র এই চিকেন পকোড়া বিক্রি করি, তবে মুরগির চড়া দামের কারণে আমাদের খরচ তো হবে। হ্যাঁ বিক্রম, এত বর্ষার দিনে প্রতিদিন আমরা এত নতুন নতুন মুরগি আমাদের এই ছোট গায়ে পাবোই বা কোথায়? দাদা, তোমরা এতদিন যখন এই দোকানে সাধারণ পকোড়া বানাতে, তখন ঠিক কি কি দরকারি জিনিসপত্র ভেতর দিয়ে তৈরি করতে? আর বলিস না কবিতা, সবজির দামের কারণে শেষমেশ আমরা সস্তায় পাওয়া বুনো কচু দিয়েই সব পকোড়া একেবারে পুরোপুরি বানিয়েছিলাম। এ তো কাজের কথা শুনলাম দাদা। এবার আমরা তৈরি করব সস্তা কচু আর ভালো চিকেন মেলানো এক নতুন পকোড়া। কচু দিয়ে চিকেন পকোড়া? এ কি অভিনব আর নতুন কথা বলছিস মা? এই নতুন স্বাদের খাবার ক্রেতারা ভালো মনে খাবে তো? হ্যাঁ বাবা, আমরা একটা পাকোড়ার মধ্যে অর্ধেক পরিমাণ সস্তা কচু আর অর্ধেক চিকেন দেব। এতে আমাদের খরচ সহজেই কমে যাবে। ওরে কবিতা, তুই একটু জলদি আয় এদিকে। এই কচু আর মাংসের পরিমাণ কতটা করে কড়াইতে দেব বুঝতে পারছি না। মা, তুমি একদম ঘাবড়ে যেও না তো, আমি তোমাকে নিয়মটা নিজের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ মা, এই নতুন স্বাদের কচু আর চিকেনের মেলবন্ধনটা ঠিকঠাক পরিমাপে না মিশলে খেতে ভালো লাগবে না। তুমি কড়াইতে দেওয়ার আগে প্রতিটা পাকোড়ায় অর্ধেক পরিমাণ সেদ্ধ কচু আর বাকি অর্ধেক ভাগে চিকেন কুচি দেবে। ওমা, অর্ধেক কচু আর অর্ধেক চিকেন দিলে তো পকোড়ার ভেতরের পুরটা নরম তুলতুলে হবে। হ্যাঁ মা, আমরা কিন্তু বাজারের ক্রেতাদের কাছে এক ফোঁটাও কোনো নতুন লুকোচুরি না করে সব সত্যি জানিয়ে বিক্রি করব। তুই খাঁটি আর সৎ কথা বলেছিস। ব্যবসার কাজে সততা বজায় রাখলে ওপরওয়ালাও আমাদের এই কাজে সহায় হবেন। একদম ঠিক মা, মানুষ যখন জানবে সস্তা কচু আর ভালো চিকেন দিয়ে নতুন খাবার তৈরি হচ্ছে, তখন আমাদের নামও ছড়াবে। তবে তুই এখন জলদি কাঠের উনুনে শুকনো খড়ি গুঁজে দে মা, আমি যত্ন করে প্রথম চালের পকোড়াগুলো লালচে করে ভাজি। ওরে বিক্রম, আজকের এই কচু আর চিকেনের নতুন মেলানো পকোড়া তো বাজারের সব মানুষ কারাকারি করে খেলো বাবা। হ্যাঁ বাবা, আজকে নতুন পকোড়ার সমস্ত বিক্রি শেষে ক্যাশ বাক্সে তো অঙ্কের ভালো টাকা জমা হয়েছে। আজকে আমাদের এই চরম সুখের দিনে ঘর পানে ফেরবার পথে আমাদের আদরের মেয়ে কবিতার জন্য ভালো একটা নতুন উপহার কিনে নিয়ে চল। আপনি ভালো কথা মনে করিয়েছেন বাবা। কবিতা আজকে শহর থেকে না ফিরলে আমাদের এই ভাঙা দোকান ঘুরে দাঁড়াতো না। হ্যাঁ, তবে বাজারে জমানো করকরে টাকা নিয়ে চল, ওর জন্য একটা সুন্দর জামা কিনে আমরা আজকে ঘরে ফিরব। বাবা, উপহার কিনবার কথা তো হলো, কিন্তু কাঠের বড় পাত্রে যে এখনো 25-30 পিস অতিরিক্ত নতুন পকোড়া বেশি রয়ে গেল। হ্যাঁ বিক্রম, হিসেব না রেখে আজকে প্রথম দিনে তো আমরা প্রয়োজনের তুলনায় পরিমাণের পকোড়া একেবারে ভেজে ফেলেছিলাম অনেক। গরমের দিনে অতিরিক্ত পকোড়াগুলো যদি আমরা দোকানে ফেলে রাখি তবে তো সব পচে গিয়ে আমাদের বাড়তি লোকসান হবে। তবে চল বাবা, এই সব কটা গরম পকোড়া আমরা জলদি বাটিতে গুছিয়ে একেবারে আমাদের বাড়ির বড় উঠানে নিয়ে যাই। বাবা, দাদা, তোমরা আজ এত রাত করে বাজার থেকে ফিরে আমার জন্য এই লাল রঙের নতুন জামা কিনে আনলে। ওরে কবিতা, তুই আমাদের এই ভাঙা সংসারকে যেভাবে নতুন বুদ্ধি দিয়ে একেবারে বাঁচালি মা, তার কাছে এই উপহার তো সামান্য। হ্যাঁ কবিতা, তুই আজকে দোকানে গিয়ে নিজের চোখে দেখলে খুশি হতিস। আমাদের নতুন স্বাদের পকোড়া সব একেবারে শেষ হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম মানুষের মুখের রুচি এখন বদলে গেছে, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছিলে। তোর এই অসামান্য ব্যবসায়িক বুদ্ধির প্রশংসা আজকে বাজারের প্রতিটি সাধারণ মানুষ মুখে মুখে করছিল কবিতা। কিন্তু দাদা, তোমার হাতের ওই বড় স্টিলের বাটিতে অমন কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিসের নতুন জিনিস এনেছো? আর বলিস না মা, অতিরিক্ত পকোড়া তৈরি করায় আজকে দোকানে প্রায় 30 পিস ভালো পকোড়া একেবারে বাড়তি রয়ে গেছে। এই বাড়তি পকোড়াগুলো যদি আমরা দোকানে ফেলে রাখতাম তবে তো নষ্ট হতো, কিন্তু এগুলো এখন কি করব তো ভেবে পাচ্ছি না। তোমরা একদম চিন্তা করো না, আগামীকাল সকাল হতেই এই সব কটা পকোড়া আমি গ্রামের সব গরিব ছোট বাচ্চাদের ভালোবেসে দিয়ে দেব। ওরে কবিতা, তুই পুণ্যময় কথা বলেছিস মা। এতে আমাদের এই নতুন সস্তা খাবারের সুনাম চারিদিকে আরো বেশি ছড়িয়ে পড়বে। সরোজিনী দিদি, কবিতা মা, তোমরা দুজনেই সাত সকালে পাটি নিয়ে এমন হন্তদন্ত হয়ে পথ ধরে কোথায় যাচ্ছ? আর বলো না সরলা, আমাদের এই দোকানে আজ পরিমাণে কচু আর মাংসের পকোড়া অতিরিক্ত হয়ে গিয়েছিল। অতিরিক্ত পকোড়া? তাই বর্ষার দিনে সেই সব ভালো খাবার নিয়ে তোমরা পথের ছোট পাড়ায় কেন যাচ্ছ? সরলা কাকিমা, আমি ভাবলাম এই ভালো পকোড়াগুলো ফেলে না দিয়ে গ্রামের গরিব ছোট বাচ্চাদের খাইয়ে আসি। এ কি পূর্ণময় চিন্তা করেছিস কবিতা মা, তোদের এই মনের কাজের প্রশংসা তো সারা গ্রাম জুড়ে সবাই করছে। কাকিমা, আপনি যখন সামনে এসেই পড়েছেন, তবে এই আমাদের নতুন দোকানের এই পকোড়া আপনিও খান। ওরে বাবা, ওই কচু আর চিকেন মেলানো পকোড়ার সুবাস তো মনোরম, খেয়ে তো আমার নিজের মনটা ভরে গেল। আমি এখনই পাড়ার সবাইকে কি বলবো দিদি, এমন সস্তা আর পুষ্টিকর স্বাদের খাবার আমাদের এই গ্রামে আগে কখনো তৈরি হয়নি। ওরে বিক্রম, তুই নিজের চোখে চেয়ে দেখ, আমাদের এই নতুন হোটেলে আজকে সকাল থেকেই কেমন ক্রেতাদের উপচে পড়া ভিড় জমেছে বাবা। হ্যাঁ বাবা, বর্ষা কেটে যেতেই আমাদের নতুন ব্যবসা তো রূপ নিয়েছে, এমন চারিদিকে একেবারে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ
আজকে আমাদের এই চরম সুখের দিনে যদি কবিতা শহর থেকে ফিরে আমাদের পাশে এসে না দাঁড়াতো, তবে আমরা একেবারে পুরোপুরি পথে বসে যেতাম। একেবারে ঠিক কথা বলেছ বাবা। কবিতা আমাদের শুধু এই জরাজীর্ণ সংসারেই নতুন আলো আনেনি, আমাদের জীবনে ভরসাও এনে দিয়েছে। দাদা, তুমি অমন করে শুধু আমার একার প্রশংসা করো না তো। তোমরা দুজনে পরিশ্রম না করলে তো এত বড় হোটেলটাই খোলা সম্ভব হতো না। ওরে কবিতা, তুই আমাদের এই নতুন দোকানে একপাশে গরম কচু আর চিকেন পকোড়া রাখিস, আর অন্য পাশে বিক্রম বাকি খাবারের ভালো তোড়জোড় করুক। হ্যাঁ বাবা, দোকানের এক কোণে অন্য সব খাবার থাকলে গ্রামের মানুষজন এখানে এসে তৃপ্তির সাথে পেট পুড়ে খেতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য তো গ্রামের সব সাধারণ ও গরিব মানুষকে কম খরচে পুষ্টিকর খাবার খাওয়ানো। ব্যবসা তো চলতেই থাকবে। তুই বড় আর মহৎ কথা বলেছিস মা। আমাদের এই নতুন দোকানে ভবিষ্যতে যখনই কোনো নতুন সমস্যা আসবে, তুই আমাদের নতুন বুদ্ধি দিবি।